উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। জন্মিলে মরিতে হয়, কথাটা সত্য, এটা আমরা সবাই জানি। তারপরেও আমরা বলি everybody wants to go to heaven, but nobody wants to die. মরতেই যখন চান না, তখন অসুস্থ হলে আপনাকে চিকিৎসা করতে হবে। সেই চিকিৎসাটা কি পরিমাণ হতে পারে, কি কোন রোগের কি ধরনের চিকিৎসা হবে, সেটা তো আমরা জানি না। সেটা জানেন আমাদের চিকিৎসকরা। তারা আমাদের পরামর্শ দেন, তারা আমাদের দেখভাল করেন, এবং যারা কেয়ার গিভার আছেন তারাও শিখে দেন যে ওষুধ খাওয়ার পরে, ওষুধ খাওয়ার সময় তাদের কি ধরনের কেয়ার দিতে হবে। এই সমস্ত করেই জীবনটা চলে যাচ্ছে আমাদের। কিছু কিছু রোগ আছে, দুরারোগ্য ব্যাধি বলে যেগুলো জানি, কর্কট রোগ তার মধ্যে একটি। আমি আমার জীবন সুবিধা যদি যাই, আমি একটা সময় জানতাম যে হ্যাঁ, ক্যান্সার বলে একটা রোগ আছে, which has got no answer। তারপরে এই রোগের কোনো চিকিৎসা নেই, এটা হলে আপনি মরে যাবেন, এবারে নিশ্চিত। কিন্তু পৃথিবী এগিয়েছে, বিজ্ঞান এগিয়েছে, সবকিছু এগিয়ে গেছে, চিকিৎসা পদ্ধতি তো যথেষ্ট এগিয়েছে, আমি বলবো সবচেয়ে বেশি। তো তাদের উপর ভরসা করে আমরা আমাদের চিকিৎসাগুলো করাই। আজ থেকে 60 বছর আগে আমার বাবার প্রস্টেট ক্যান্সার হয়েছিল। তখন ডাক্তার বলেছিল যে কিছু করার নেই, রেডিওথেরাপি দিয়ে যদি ভালো হয় এতে হবে, নাহলে সরি। দিয়েছিলাম সেই আমলে, যখন আমার বেতন ছিল 500 টাকা, তখন আমার বাবাকে প্রতিদিন 40 টাকা করে আমি রেডিওথেরাপি দিয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজে। এবং আসা যাওয়ার অ্যাম্বুলেন্স ভাড়া প্লাস ইত্যাদি ইত্যাদি, মানে দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি। তো যাই হোক, ক্যান্সার সম্পর্কে একটা ধারণা হয়েছিল তখন। তারপরে আমার মা মারা গেলেন লিভার ক্যান্সারে, যার আমি বলি সিরোসিস। তখন কেউ তারা বলছিল যে আপনার বাবা মারা গেছেন ক্যান্সারে, আপনার মা মারা গেছেন ক্যান্সারে, সাবধান থাকবেন। সাবধান তো থাকা হয় না, সাবধান বাড়িটা শুনেছি ঠিক। তার পরবর্তী আমার মেজ বোন, উনি মারা গেলেন মুখের ক্যান্সারে। প্রচন্ড রকমের জর্দা দোক্তা খেতেন, সেখান থেকে জিভে ক্যান্সার। তাকে প্রচুর ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, বোম্বে নিয়ে যাওয়া হয়েছিল, প্রচুর কিমো দেওয়া হয়েছিল। যাই হোক, একবার মনে হলো যেন খুব ভালো হয়ে গেছে, একেবারে উজ্জ্বল চেহারা হয়ে গেল, খুব সুন্দর চেহারা হলো। হঠাৎ করে আমরা খুব খুশি হলাম। তারপরে দেখলাম যে আবার খুব করে নিবেদন। এইরকম একটি ফ্যামিলিতে একটা মনের মধ্যে ভয় ছিল আমার সবসময়। কিন্তু আমরা যারা একটু বেশি কাজ করি বা যারা একটু ভীতু টাইপের, তারা নিজেদেরকে ডাক্তারের সম্মুখে যেতে সাহস করি না, ডাক্তার কাছে নিয়ে নিজেকে উপস্থাপন করতে রাজি না। এই কি না কি বলে ফেলে, আমার কি না হয়ে যায়, আমার হয়েছে তাই। আমি গত 30 বছর ভিডিও মিডিয়াতে রাত দিন কাজ করেছি, প্রচন্ড ভাবে। আমার কোনো মিনিট একটা ছিল না যেখানে আমি একটু বিশ্রাম করবো। আমি সমাজ থেকে একেবারে আলাদা হয়ে গেছিলাম, মানে কোন রকম পারিবারিক কোন অনুষ্ঠানে আমার পাওয়া যেত কিছু না, আমি ওখানে সুবিধা আছি। এবং আমার যে রোগ, সেটা প্রস্টেট ক্যান্সার। আমি মাঝে মাঝে বুঝতাম যে আমার অসুবিধা হচ্ছে। অসুবিধা বলতে প্রস্রাবের সমস্যা, এটাই প্রধান। সেটা হতে হতে এই যাচ্ছে, এই যাবো, আচ্ছা ঠিক আছে, গেলে কি বলবে না বলবে ডাক্তার, আচ্ছা ঠিক আছে থাক না। অনেকবার সংসার থেকেও পরিবার থেকেও বলা হয়েছে ডাক্তার দেখাবো, আচ্ছা যাবো, যাচ্ছি। তারপরে কিছু কিছু ওষুধ নিজেই হয়তো ডাক্তারি করেছি অনেক সময়, আচ্ছা এটা খেলে বোধহয় কমে যাবে, ডাক্তার একবার বলেছিল যে এটা খেয়ে যাবে, অসুবিধা হবে না। কিন্তু সুবিধা কোনোদিন হয়নি, অসুবিধাই হয়ে চলেছে।
যখন দেখলাম যে পারতপক্ষে কিছুই করা যাচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না, তখন নিজেই ডাক্তারি বললাম কি হসপিটালে গেলাম এবং ইউরোলজিস্টের সাথে দেখা করলাম এবং বললাম যে ভাই কি করা যায়। তাহলে কিছু না, আপনি একটা ইয়ে করেন, টেস্ট করেন। কি টেস্ট করবো? পিএসএ টেস্ট করেন। তার সাথে আরো কিছু টেস্ট করে দিলেন। যাই হোক, তো পিএসএ টেস্ট করে আমাকে রিপোর্ট দেয় না, বিকালে রিপোর্ট দেওয়ার কথা দেয় না, সন্ধ্যে দেওয়ার কথা দেয় না, রাতে দেওয়ার কথা দেয় না। বলে যে না, একটা অসুবিধা আছে, আরেকবার করতে হবে, কালকে দেব। পরের দিন বিকালে আমি রিপোর্ট পেলাম। দিলেন কেন দেরি করি? ভাই না, মানে আপনার রিপোর্টটা একটু অন্যরকম, এই জন্য আমরা একটু টাইম নিয়ে রিচেক করলাম। তারপরে রিপোর্টটা দিল, আমার পিএসএ আসলো অ্যাবাভ 1000, যেটার লিমিট হচ্ছে 4 পর্যন্ত বোধ হয় অ্যালাউ করেন। ডাক্তার সাহেব আমার সামনে বসে আছেন, আমি ডাক্তারি করবো না, কিন্তু আমি যত রোজ জানি অ্যাবাভ 1000 আমি নিজেই ঘরে গেলাম। ডাক্তার সাহেবকে বললাম, নিউরোলজিস্ট সাহেবকে, ডক্টর জুলকিফুল, উনি বললেন আমার কাছে সন্দেহ হচ্ছে, আপনি কালকে ভর্তি হয়ে যান, আমি একটা ইয়ে করবো, কি বলবো এটাকে, টেস্ট করে দেখবো আপনার কি অবস্থা। শুয়ে গেলাম। পরের দিন অপারেশন হলো, করা হলো টেস্ট। উনি মুখ কালো করে এসে বললেন ভালো সংবাদ দিতে পারছি না। সেই দিন আমি, আমার স্ত্রী, আমার ছোট কন্যা, আমার ছোট জামাতা, বড় জামাতা, ছোট মেয়ে, বড় মেয়ে ছিল না, সে আমেরিকাতে, সবাই মিলে আমরা সবাই গেলাম ডাক্তার সাহেবের কাছে। অনেক গোল হয়ে বসলাম। উনি তখন এসে বললেন যে আপনি দুঃখিত, আমি ভালো সংবাদ দিতে পারছি না। এখন কি করা যাবে? এখন বলেন তো বিদেশে যাই। আমরা সাজেস্ট করবো না বিদেশ যেতে, কিন্তু এটা আপনার ইচ্ছা। আপনি বিদেশে যেতে পারেন, আপনি এখানে চিকিৎসা করতে পারেন, কিন্তু আপনি যেখানেই যান, আমরা বিশ্বাস করি আমরা যে চিকিৎসা করব সবাই সেই একই চিকিৎসা করবে। শুরু হলো আমার চিকিৎসা। একটা বোর্ড বসলো, সে বোর্ডের অন্যতম সদস্য আমার চিকিৎসক ডক্টর অসীম কুমার সেনগুপ্ত, অনকোলজিস্ট। উনি এটার প্রধান ছিলেন সেখানে, এবং ওনার তত্ত্বাবধানেই আমার চিকিৎসা শুরু হলো 2021 ডিসেম্বরে। তখন থেকে আমি চালাচ্ছি, চলছি, ওনারা যেভাবে বলছেন আমি সেভাবে জীবনটাকে চালাচ্ছি। মাঝখানে বিভিন্ন রকম চিকিৎসা হয়েছে, ইনজেকশন, ট্যাবলেট। একবার সামান্য একটু বাড়াবাড়ি মনে হয়েছিল, উনি আমার কেমো দিলেন, কেমো নিলাম। কেমো পিরিয়ডটা কষ্টকর, সেই সময়টা কেয়ার গিভিংটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে। এবং এত কিছুর মধ্যেও আমি আমার ডাক্তার সাহেবের মুখে হাসি ছাড়া কিছু দেখিনি। ওনার কথা হলো যে আপনি চিন্তা করবেন না, আপনি নেগেটিভ ভাবনা থেকে দূরে থাকেন। আপনাকে চিন্তা করতে হবে যে পজিটিভ চিন্তা, যে আপনি ভালো হয়ে যাবেন এবং আপনি বেঁচে থাকবেন। আপনি আগে যদি মরে বসে থাকেন তাহলে তো আমার চিকিৎসা করার কোনো লাভ নেই। এই চিকিৎসা শুরু হলো 23, 24, 25, 22, 23, 24, 25। এত পর্যন্ত আমি আছি দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, আমি নাটক করছি, ডিরেকশন দিচ্ছি, লেখালেখি করি, এইরকম অনুষ্ঠানে আসি, বক্তৃতা দিই, হেঁটে হেঁটে বেরোই, ঘুরে বেড়াই, সব কিছুই করছি। খালি গাড়ি চালানোর সাহস করছি না, তাহলে সেটা করতাম। বয়স তো বাড়ছে, বাড়তে বাড়তে কিন্তু 82-তে এসে গেলাম। 81 পার হয়ে 82-তে এসে গেছে। ওই যে ডাক্তার বলেছিলেন যে আপনাকে পজিটিভ থাকতে হবে, এবং বলেছিলেন যে বাড়িতে আপনার নাতিদের বলবেন চতুর্দিকে খালি প্লাস সাইন লাগিয়ে দিতে, কালারফুল কাগজ কেটে কেটে প্লাস সাইন ওয়ালের চতুর্দিকে লাগাবেন। বেডরুমে, ডাইনিং রুমে, ড্রয়িং রুমে, বাথরুমে শুধু প্লাস সাইন লাগিয়ে দেবেন। আপনি তাকালে খালি প্লাস সাইন দেখবেন, অন্য কিছু দেখবেন না। আমার বাড়ি সয়লাভ হয়ে গেল প্লাস সাইনে।
আমার দুই নাতি এখানে আছে, নতাশার দুই ছেলে আর মেয়ে, ওরা সব সুন্দর করে কাগজ কেটে কেটে কালার করে প্লাস সাইন করেছে। তারপরে যে বাড়ি আসে সেই জিজ্ঞেস করে কি ব্যাপার আপনার বাড়িতে প্লাস সাইন কেন? আমার ভাই আমরা নেগেটিভ চিন্তা করি না, আমরা সব পজিটিভ। ইয়ে না তো কোভিড পজিটিভ না তো, কোভিড পজিটিভ না, এটা অন্য পজিটিভ, জীবনের পজিটিভ দিক আপনাকে চিন্তা করতে হবে। তো সেইভাবেই আমি চলছি, মানে আই ওয়ান্ট টু গো টু হেভেন, আই ডোন্ট ওয়ান্ট টু ডাই। আমি ওই চিন্তা থেকে আচ্ছা দেখি না কতদিন বাঁচতে পারি। ডাক্তার যে হেল্প করছেন আমাকে, এটা সবচেয়ে বড় কথা। ওনার সাহায্যে আমার কেয়ার গিভার যারা, আমার ফ্যামিলি যারা আছে, তারা মোটামুটি নিজেদেরকে অভ্যস্ত করে ফেলেছে যে আমাকে কিভাবে তারা কেয়ার গিভিং করবে। সবকিছু মিলে ইভেন আমার বাড়িতে যে মেয়েটি কাজ করে সে পর্যন্ত সবকিছু জানে, কখন কোন ওষুধটি নানাকে খেতে হবে, কখন পানি খেতে হবে, কখন পানি কম খাচ্ছি, পানি খেলে সে নানির কাছে কমপ্লেন করে নানা তো পানি খায় না। তো এইভাবে পানি কম খেলেই আবার দেখা যায় যে ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে। তারপরে কোনো কোনো সময় কোষ্ঠকাঠিন্য হয়ে যাচ্ছে ভীষণ ভাবে, তখন ডাক্তার সাহেব আমাকে পরামর্শ দিচ্ছেন পানি খান, বেশি পানি খান। তো এইভাবেই কেয়ার গিভিং সাথে কত ইম্পর্টেন্ট সেটা এই যে এরা যে ক্যান্সারের যে কেয়ার গিভার যে প্রতিষ্ঠানটা করেছেন, এইটা সেই জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। আজকে আমরা যারা একেবারে আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি সব, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সব জানেন, ঠিক আছে, আল্লাহ এটা বলেছেন তো যে আপনি চেষ্টা করলে আমি কিন্তু আপনার সাথে আছি। আল্লাহ কিন্তু এই কথা বলেছেন, তুমি চেষ্টা করলে আমি তোমাকে সাহায্য করবো। সুতরাং আমি যে ধর্ম মানিয়ে দিলাম আমাকে এটা মানতে হবে, তার মানে চেষ্টা করতে হবে। আমি চেষ্টা করছি, আমি এখন পর্যন্ত আমি বিশ্বাস করি আমি ভালো আছি। আর এই যে ডাক্তার সাহেব, উনি আমার কন্যার বয়সের, ছোট কন্যার বয়সের, হি ইজ নাও মাই ফ্রেন্ড। কি বন্ধু কিনা বলেন? এক্স্যাক্টলি। উনি কোন সিনেমা দেখছেন উনি আমাকে ফোন করেন, মেসেজ পাঠান, আমি কোন নাটক করলাম উনি সেটা আবার আমার ভিডিও ছবি দেখে উনি আমার কমেন্ট করেন, আমার ফেসবুকে কমেন্ট করেন। আর এখন যা কিছু হয় আমার বাড়িতে আমি সঙ্গে সঙ্গে ওনাকে একটা ফোন দিয়ে বলে মাফ করে দিলেন, এটা একটু বলেন তো কি করা যায়। সো এই যে একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে ডাক্তারের সাথে আমার পরিবারের, এটা আমাদেরকে আরো উজ্জীবিত করেছে। আমরা ফিল করি যে মানুষকে বেঁচে থাকার জন্য হাসতে হবে, পজিটিভ হতে হবে, কাজ করতে হবে। এই কথাটা উনিও বলেন। আমার এক গুরু আছেন সঞ্জীব চট্টোপাধ্যায়, লেখক, উনি আমাকে সবসময় বলেন দাদা দাদা বেঁচে থাকতে গেলে আনন্দ করবেন। আমি বলি কিভাবে আনন্দ করবো দাদা? আরে আনন্দ করতে হলে কাজ করতে হবে, কাজ করে আনন্দ পাবেন, তখন আপনি বেঁচে থাকবেন। সুতরাং আমিও সেই পলিসি ধরেছি। সুতরাং এইভাবে আমি বলি। আর এই যে বইটা, এটা নিয়ে কেন ওরা দুটোকে একসঙ্গে মিলিয়েছে আমি জানি না। হ্যাঁ, তো এখন এইটার সাথে ওটা আলোচনা করাটা খুব ডিফিকাল্ট। তারপরে আমি এটুকু বলবো যে এই বইটা আমি লেখা শুরু করেছি আমার 70 বছর বয়সে। 70 বছর বয়সে, আজকে আমি 81+। 80 বছর বয়সে আমি বইটা পাবলিশ হয়েছে আমার বইটা। তার মানে 10 বছর ধরে আমি লিখেছি। এর মধ্যে কিন্তু আমি অসুস্থ হয়েছি, শেষের দিকে এসে আমি অসুস্থ অবস্থাতে লেখালেখি করেছি এবং সেখানে একটি পেজে আমি কিছু কথা লিখেছি। এই যে লিখলাম আমি, এবং যেদিন বইটি পাবলিশ হলো সেদিন স্টেজের উপরে আমি ঘোষণা দিলাম যে আমি ক্যান্সার সার্ভাইভার। এটা নিয়ে অনেকে আমাকে করতালি দিয়ে উজ্জীবিত করেছেন, আবার অনেকে পরে বলাবলি করেছেন কি দরকার ছিল এগুলো নিয়ে বলার, মানুষ কি মনে করে, কি বলবে। কি মনে করার তো কিছু নেই, আমি কোনো পাপ করিনি, অপরাধ করিনি, এটা আমার অসুখ। এটা আমি কেন করেছি সেটা আপনাদের সামনে বলা দরকার। আমার বড় মেয়ে বিপাশা, সে আমাকে ইন্সপায়ার করছে যে আবু পৃথিবীতে এখন মানুষ ক্যান্সার নিয়ে কেউ লুকালুকি করে না। পৃথিবীতে মানুষ কেউ ক্যান্সার সার্ভাইভার হলে তারা নিজের লাইফের ফাইটিংটা মানুষের সামনে উপস্থাপন করে, যাতে যারা এই চিকিৎসা করছে, বেঁচে থাকার জন্য ফাইট করছে, তারা ইন্সপায়ার্ড হয়। তো তোমার মতো একটা লোক যখন ফাইট করছে, তোমার কাহিনীটা যদি সবাইকে বলো, যদি এর ভিতরে উপস্থিত লোকজনের মধ্যে কেউ যদি ক্যান্সার সার্ভাইভার থাকে, they will be inspired.
এটা কি বলা উচিত না? আমি সেদিন আমি টার্গেট করলাম যে ওই অনুষ্ঠানেই আমি এই কথাগুলো বলবো। তবে যেটা হয়েছে সমস্যা, যেটা বাঙালি ইমোশন, তো বলতে গিয়ে আমি কেঁদে কেঁদে হয়রান হয়ে গেছি। সেটা অবশ্য আমার উচিত হয়েছে কিনা জানি না, কিন্তু আমি বলে দিয়েছি, আমি বলেছি যে হ্যাঁ আই এম ফাইটিং, কাঁদতে কাঁদতে বলেছি। আর এই বইতে যে প্যারাটা আমি লিখেছি সেটি হলো যে এই ফাইটিং এর অন্যতম একজন সহযাত্রী আমার, তার কথা লিখেছি। যেদিন ডাক্তার বললেন যে আপনি কর্কট রোগে আক্রান্ত, সেইখান থেকে আমার কথা বন্ধ হয়ে গেল। আমার মুখ দিয়ে আর কোনো কথা সরেনি। সারা পথ আমি কোনো কথা বলিনি গাড়িতে, অথচ সবাই কথা বলছে, সবাই হাসি মশকরা করছে আমার সাথে, সবাই আমাকে বোঝানোর চেষ্টা করছে কিচ্ছু হয়নি, এগুলো তো হয়, এখন তো এগুলো কোনো রোগই না, ভালো হয়ে যাবে, আমরা তো আছি। বিভিন্ন ভাবে আমাকে নর্মাল করার, স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু আমার মুখে কোনো কথা ছিল না। রাত হলো, এক সময় ন্যাচারালি খাওয়ার টেবিলে বসলাম, কিন্তু খুব স্বাভাবিক কারণে আমার কোনো খাওয়া দাওয়া হয়নি বলতে গেলে। এবং যেটা হয় সাধারণত, আমি সবচেয়ে দেরিতে বিছানায় যাই, সেদিন আমি অনেক আগে আগে বিছানায় চলে গেলাম। এবং আমি জানি আমি নিঃশব্দে কাঁদছিলাম, ঘর অন্ধকার, এবং ঘরের সমস্ত কাজ শেষ করে আমার বেগম সাহেব, যিনি সিঁড়ি নামে পরিচিত, তিনি এসে ঘর অন্ধকারে আমার পাশে শুলেন, এবং আমি ফিল করতে লাগলাম যে উনিও কাঁদছেন, কিন্তু নিঃশব্দে কাঁদছেন। আমি কোনো কথা বলি না। একটু পরে ওনার একটি হাত আসলো আমার গায়ে, এবং তখন আমি মানে ফুসফুস করে কেঁদে উঠলাম, এবং দুজনে জড়াজড়ি করে আমরা ভীষণভাবে কান্নাকাটি করলাম। এর মধ্যে উনি একটি কথা বললেন যে হায় আল্লাহ, তুমি আমাকে দেখলে না, ওকে কেন এই অসুখটা দিলে? এই কথাটি বলার সময় আমি মঞ্চে আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। তারপর দিন থেকে তো চিকিৎসা শুরু হয়ে গেল, এবং আমার সর্বসময়ের সাথী উনি আমার সবকিছু দেখেন। অনেক সময় আমি ফোন করি, ডাক্তারকে, ভিডিও কল করি, আমার কাঁধের উপর দিয়ে সেই ডাক্তারের সাথে আলাপ করে, এবং আমার যত বদনাম সে সব করে, যে আমি কোনটা মানে করছি না, কোনটা কি বেশি করছি, এগুলো সম্পর্কে সে আলাপ করে। তো এই যে তার কেয়ার গিভিং, যেটা এটা অসাধারণ। বাড়ির লোকের কেয়ার গিভিং এর উপরে তো আর কোনো কিছু হতে পারে না। তো আই এম ব্লেসড উইথ দ্যাট। আমার সন্তানরা প্রতি মুহূর্তে, প্রতি বেলা ফোন করে, আমাকে জিজ্ঞেস করে আমি কি করছি, কেমন করছি। আব্বু কাজ করো, আব্বু কাজ করো, তুমি ভালো আছো, বেশি কাজ করো না, কাজ করো, কাজের মধ্যে জড়িত থাকো। মাঝখানে একটু কোমরের সমস্যা হয়েছিল, বেশ একটু সমস্যা হয়েছিল, এবং যেহেতু এটা মেটাস্টেসিস, হার্টি অ্যাটাক, তা ডাক্তার সাহেবের সাজেশন কোমরে বেল্ট বাঁধবেন, লাঠি নিয়ে চলবেন, যাতে পড়েই হাড্ডি না ভাঙে, কারণ হাড় ভাঙে গেলে কিন্তু আর এটার মেরামত করা সম্ভব নাই বয়সে। তো এখন আমি ডাক্তারের সামনেই বলি যে ফাঁকি দিয়ে চলি, একটু চান্স পেলে বেল্টও করি না, লাঠিও নিই, নিজেকে ইয়াং রাখার চেষ্টা করি। আমার মেয়েরা ফোন করে আমরা প্রথমেই যে কথাটা বলে, আপু তুমি বাইরে যাচ্ছ না? হ্যাঁ। বেল্ট বেঁধেছ? আমি না বাঁধলে বলি হ্যাঁ বেঁধেছি বাবা, বাট আমার মনে হয় এটা করা আমার ঠিক না। তারপরে আমি চেষ্টা করি, কারণ বেল্ট বাঁধলে হয় কি পেটটা মোটা হয়ে যায়, এমনি পেট মোটা হয়ে গেছে, এত স্টেরয়েড খেয়েছিলাম, আমার 70 কেজি থেকে আমি 81 কেজি হয়েছিলাম। 70 থেকে 81, আমি নিজেকে মানে কি করবো, একটা জামা গায়ে দিতে পারি না, একটা প্যান্ট পরতে পারি না, একটা কোট গায়ে দিতে পারি না, এমন একটা অবস্থা। ডাক্তারকে বললাম ভাই আমার বুড়ি কমান, আমার স্টেরয়েড কমান। উনি বললেন আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে সব। যাই হোক, এখন আমি 74 এসেছি, এটুকু বলি, ডাক্তার সাহেবকেও বলছি 74। আমি নিজে অনেকটা হালকা বোধ করি, অনেকটা। তো এইভাবেই আমি দিন কাটাচ্ছি, আমি ভালো আছি।
এবং আপনাদের সুখবর দিয়ে একটা বা দুঃসংবাদ যেটাই বলেন, এই যে বইটা রবিপথ আফজালের বলের মধ্যে রেখে দিয়েছে আফজাল, এইটার ফলো আপ একটা বই লেখা শেষ করে দিয়েছি আমি। এই পিরিয়ডে আমি ওই বইটা লিখেছি এবং ওটা কালকে চলে যাবে প্রকাশকের কাছে। ইনশাল্লাহ এবার 21 ফেব্রুয়ারিতে ওই বইটা প্রকাশিত হবে। এটার নাম হলো রবি পথ। আমি দিয়েছি, নিজেই আমার নামটা দিয়েছি বইটা। আমার নাম রবি, আমার বাবা রেখেছিলেন। রবি যে পথ পরিক্রমণ করেছিল সেইটার হিসাবে আমি নাম দিয়েছি রবি পথ। আর এবার যে বইটা লিখেছি সেটা লিখেছি এলোমেলো ভাবনায় আসিতে আসিলাম। এটা হলো আমার বইয়ের নাম। এটা মানে অ্যাকচুয়ালি একটা এলোমেলো ভাবনা। আর আমার বই পরীক্ষা এই 3 মহারথী আছেন, এনারা 3জনই বোধহয় বইটা পড়েছেন, আপনাদেরকে কিছু বলতে পারবেন। আমি আর লম্বা করবো না, আমি পরে আবার হয়তো কথা বলতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের।